এইবারে একটু অন্য স্বাদে আমরা যাচ্ছি, স্বাদের অনুষ্ঠান শ্রুতি নাটক। একটা টাইমে 90s-এ আমি 5000 নাটক করেছিলাম, কারণ আমার বিয়ের পরে শ্বশুরমশাই আমাকে সিনেমা করতে না করলেন। তখন উনি বললেন যে তুমি শুধু রেডিওর নাটক করো। রেডিওর নাটক করতে গিয়ে তখন জগন্নাথ বসু, শোভনলাল মুখার্জি, অজিত মুখার্জি, বিপ্লব চ্যাটার্জি, সন্তু মুখার্জি, দীপঙ্কর দে, মানে কে নেই, সকলের সঙ্গে তখন শ্রুতি নাটক শোনার জন্য গ্রাম গঞ্জ সব মুখিয়ে থাকতো। আমি প্রচুর শ্রুতি নাটক করেছি। এখন তো শ্রুতি নাটক প্রায় উঠেই গেছে। কিছু কিছু সংস্থা আছে যারা এটাকে ধরে রাখার চেষ্টা করছেন। খুব ভালো লাগছে আমার। সৃজনী একটা শ্রুতি নাটকের অনুষ্ঠান করছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা নিবেদন করছেন কল্যাণী সংলাপ প্রযোজিত শ্রুতি নাটক। এর নাম হচ্ছে চির অপূর্ণ, আর লেখক হচ্ছেন অলোক রায় ঘটক। এর মধ্যে যে চরিত্রগুলো আছে, তার বৌমা চরিত্র করছেন সুচেতা দাস, আর রাজীব করছেন ডক্টর সুজিত অধিকারী। আচ্ছা দিদি, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, অনুরাধা আমি সুতাপা সিনহা, হ্যাঁ, আর মেয়ে করছে রিঙ্কি মণ্ডল। হ্যাঁ, এইগুলো হচ্ছে চরিত্র। এইবার শ্রুতি নাটক আপনারা শুনুন, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যারা অভিনেতা অভিনেত্রী, শ্রুতি নাটক করার মজাই অন্যরকম। মানে শুধু ভয়েসের ওপরে আপনাকে সেই সিচুয়েশনটা বোঝানো। আমি তো অনেক সময় ধরে ফাংশানে গেলে দিদি একটা শ্রুতি নাটক করুন, একক করে দিয়ে আসি একটা ছোট। তো এখানে এরা সবাই মিলে করছেন, এবং কল্যাণী সংলাপ প্রযোজিত এই যে অনুষ্ঠানটা এনারা করবেন এই সৃজনীতে, এখানে এসে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবং সবাইকে বলবেন যে শ্রুতি নাটক শোনার মতন, এবং শ্রুতি নাটক আবার ফিরে আসুক আমাদের সময় যেমন ছিল। ধন্যবাদ, বেশি কথা বলবো না, আপনারা শুনুন। আজ যে রাত হয়ে গেল ফিরতে। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও বাবা, আমি তোমার রাতের খাবারটা টেবিলে দিচ্ছি। না বৌমা, আজ রাতে আর কিছু খাবো না, আমি খেয়েই এসেছি আজ। তুমি বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছো? সে কি গো, কতদিন পর তুমি নেমন্তন্ন বাড়িতে পাত পেরে খেলে বলো তো? তা অনেক দিনই হলো। তোমার শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে আর কোনো নেমন্তন্ন বাড়িতে খাই না, এখন আর ইচ্ছেও করে না। তাহলে আজ তুমি নিয়মটা ভাঙলে? ভেঙে গেল। আসলে হয়েছে কি জানো, 40 বছর পর আজ আমার এক পরিচিতার সঙ্গে ওই বিয়ে বাড়িতে দেখা। তারপর নানা কথায় রাত বেড়ে গেল। শেষে অনুরাধার অনুরোধেই একটু খেয়ে নিলাম। খেয়েছি কমই, কিন্তু খাবারগুলো খুব বুঝতো, তাই রাতে আর কিছু খাবো না। সেই ভালো, বরং এখন শুয়ে পড়ো। কাল সকালে বিয়ে বাড়ির সব গল্প আমাকে বলতে হবে কিন্তু বাবা। আমি বরং এখন তোমার ছেলেকে খেতে দিয়ে দিই, আর নিজেও খেয়ে নি। এসো মা, এসো। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। নাও তোমার চা। আমার চাটাও নিয়ে এসেছি। কালকে সব গল্প শুনবো কিন্তু এখন। বলো। খোকার আওয়াজ পাচ্ছি না তো, ও কি ওঠেনি এখনো? ও তো ভোরেই রওনা হয়ে গেছে বাবা, সকালের ফ্লাইট। দুদিনের জন্য আবার ব্যাঙ্গালোরে পাঠালো অফিস থেকে, ওই রোববার ফিরবে। ও হ্যাঁ, তাই তো, কাল সকালে বলেছিল বটে। অত সকালে বেরোলো বলে তোমাকে আর ডাকেনি যাওয়ার সময়। তা ভালোই করেছে। জানো বৌমা, কাল রাতে ঘুমটাও সহজে আসছিল না, একটু বেশি কথাবার্তা হয়েছিল তো কাল। বলো তোমার বিয়ে বাড়ির গল্প।
আর ওই পরিচিতার গল্প শুনবো কিন্তু। সে তো তুই বুড়ো বুড়ির গল্প, ভালো লাগবে তোমার শুনতে? লাগবে। 40 বছর পর দেখা হয়েছে, তার মানে 40 বছর আগেও দেখা হতো। তখন তো তোমরা বুড়ো বুড়ি ছিলে না, সেই গল্পটাই শুনতে চাইছি। ভাবছো খুব বড় কোনো রহস্য আছে, রোমান্সের গন্ধ ভরা। তাহলে আজ এই চুকে বুকে যাওয়া জীবনে হঠাৎ দেখা হওয়া গল্পটাই তাহলে আগে শোনো। আরে না 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 না, শুধু কপি যাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ স্টার্টারও নিয়েছি। খুব খুব সুন্দর হয়েছে। না মশাই, আপনি আমাকে নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না বনি বাবু, নতুন কুটুমদের বরং আপ্যায়ন করুন। আরে কফি কাপ হাতে এদিকে আসছে, কে এই মহিলা? চেনা চেনা লাগছে যেন। অনুরাধা? তাই তো, আমাকেই দেখছে। কেমন আছো? আমি কিন্তু এক ঝলক দেখেই তোমায় চিনতে পেরেছি রাজীব। চিনেছি আমিও, যদিও অনেক বদলে গেছে তুমি। আমি এক বিন্দুও বদলাইনি। তুমি যে বদল দেখছো সেটা আমাদের 40 বছরের সঞ্চয়। চুলের রঙে বদল, কপালে বলি রেখা, শরীরে ঈষৎ মেয়েদের ভার, আর বাকিটা আমার বর্তমান সামাজিক স্ট্যাটাস। তোমাদের মানে পুরুষদের দায় নেই। আমাদের এই বদলটা তাই বড্ড চোখে পড়ে। খুব সুন্দর করে বললে তুমি। ঠিকই, আমাদের বৈবাহিকতার কোনো সংকেত বইতে হয় না বলেই সাথী হারানোর বিষয়টা নজরে আসে না। তা কতদিন আগে এসব ঘটলো? এই বছর 5 হলো। তোমার স্ত্রী? 2 বছর 7 মাস হলো গত হয়েছে। তবে কি জানো অনুরাধা, তেমন ফাঁকা বোধ করবার অবকাশ পাই না। তিনি যাবার আগে আমার এক গার্জেনকে সংসারে বহাল করে গেছেন। চার্জ বুঝে নেবার পর থেকে তার দায়িত্বে কোনো ফাঁকি নেই। সে যে আমার বৌমা নাকি আমার মেয়ে তার কোনো তফাতই দেখি না। খুব ভালো তো, আমার একটি মেয়ে। আচ্ছা, বিয়ে দিয়েও মুক্তি নেই। শুধু খেয়াল রাখে না, শাসনে রাখে। সারাদিনে কতবার যে ফোন করবে, আমার সব কাজের ফিরিস্তি দিতে হবে তাকে। ভালো তো, কতটা কনসার্ন বলো। না রাজীব, এতটাও ভালো না। ওর ভয়ে আমি সেলফোন পর্যন্ত ব্যবহার করি না। আরে মানুষের তো একটু একা থাকতেও চায়। পুরনো স্মৃতিগুলো লালন করার জন্য একটু যে স্পেস লাগে। এটা খুব বড় সত্যি, তাই না? খোঁজ খবর নাও, যত্ন আত্মি করো, কিন্তু ব্যক্তিগত পরিসরটুকুও তো। আচ্ছা অনুরাধা, তোমার মনেও তো অনেক পুরনো স্মৃতি জমে আছে, তার কিছু কি ফিরে আসে কখনো? যা ধরা আছে মনে, তার কিছু কিছু তো ধরা দেবেই, তাই না? তোমারও দেয় নিশ্চয়। না হলে 40 বছর পরেও দুজন দুজনকে দেখে এত সহজে চিনলাম কি করে বলো? কি মনে পড়ে অনুরাধা? এই এখন আর না, দেখা যখন হলোই যোগাযোগ নিশ্চয়ই থাকবে। তোমার ফোন নাম্বারটা দাও। হ্যাঁ নাও নাও। এখন চলো খেয়ে নি, রাত বাড়ছে, ফিরতে হবে যে। তুমি খেয়ে নাও। স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমি কোনো উৎসব বাড়িতে আর খাই না। নিয়মটা কি একদিন ভাঙা যায় না? আমার জন্য জোর করছি না। আচ্ছা বাবা, আচ্ছা বেশ, না হয় ভাঙলাম। আজকের দিনটাও যে 40 বছরের নিয়ম ভেঙে আমাদের মুখোমুখি মিলিয়ে দিয়েছে, সেই অনারেই না হয়। তবে এসো, রাত হয়ে যাচ্ছে, মেয়ের আবার শাসন শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। এসো রাজীব, এসো। তুমি যে সত্যি আজ আসবে আমি ভাবিনি। ফোন করে আসতে বলার পরেও মনে দ্বিধা ছিল। কেন? সেদিন আমার ব্যবহার আন্তরিক মনে হয়নি তোমার? না না, তা নয়। আসলে 40 বছর ধরে স্মৃতির উপর কম্পলি তো জমেনি। তাছাড়া দ্বিধা কখনো আমার সঙ্গ ছাড়েনি, আজও না।
এসো না, দুজনে মিলে আজ পলি সরিয়ে আধার হয়ে যাওয়া দিনগুলোকে আলোয় টেনে আনি। কেমন করে? এই তোমার মনে পড়ে প্রথম দেখার কথা? ন্যাশনাল লাইব্রেরিতে। কদিন ধরেই দেখছিলাম বন্ধুদের সঙ্গে চা খেয়ে ক্যান্টিন থেকে 2:30 নাগাদ যখন স্টাডিতে ফিরি, সেই সময় ন্যাশনাল লাইব্রেরির অতি বিখ্যাত সিঁড়ি ভেঙে একটি মেয়ে একা নেমে আসছে, চোখে চশমা, হাতে একটা মানি পার্স, কিছুটা অন্য মানুষ, তবুও চোখে পড়ার মতো ব্যক্তিত্ব। আসলে টানা পড়তে পড়তে ওই সময়টায় চা খাবার ইচ্ছে করতো। ক্যান্টিনে যেতে যেতে ছোট ছোট 2-1টা জটলা দেখেছি, নজর করিনি। একদিন অন্যমনস্ক ভাবে ক্যান্টিনে 1 কাপ চা নিয়ে সবে বসেছি, তখনই প্রশ্নটা কানে এলো। কোন কলেজ? তাকালাম, মুখোমুখি একজন, হাতে সিগারেট জ্বলছে, চোখ দুটো উজ্জ্বল। বললাম, প্রেসিডেন্সি। দেখা হতে লাগলো, পড়াশোনাও চলছে, দুজনেই সসম্মানে উত্তীর্ণ। তারপর আমি মাস্টার্সে আর তুমি পিএইচডির জন্য ব্যস্ত। ততদিনে ন্যাশনাল লাইব্রেরিটাকে তীর্থক্ষেত্র বলে ভাবতে শুরু করেছি। যত প্রাণের কথা ওখানে। পড়ার ফাঁকে কখনো পেছনের সিঁড়িতে বসে কথার জালমোনা, কখনো সেই লম্বা টানা সাদা ধাপটাতে বসে স্বপ্নের আরাধনা। পড়াশোনা, কেরিয়ার, জীবন সবকিছু নিয়ে স্বপ্ন বুনছি আমরা। ততদিনে তুমি অনুটুকু খুঁড়িয়ে কেবলই আমার রাধা। আর তুমি রাজি, আমার পরম বৈষ্ণব জীব গোস্বামী। এই যাবে রাধা, চলো না একদিন সারাটা দুপুর আবার ন্যাশনাল লাইব্রেরিতে কাটিয়ে আসি, ফেলে আসা মণিকণাগুলোকে কুড়িয়ে নেব দুজনে। সত্যি যাবে যে? বেশ হবে, ঠিক আছে, আমি তোমাকে জানাবো কবে যেতে পারি আমরা। মেয়ের সঙ্গে কথা বলি একবার। দেখো রাধা, আমাদের চেনা ন্যাশনাল লাইব্রেরিটা কেমন বদলে গেছে। হ্যাঁ, কত নতুন বিল্ডিং উঠেছে। জানো রাধা, মনে হচ্ছে সেই সব দিনের চলচ্ছবি যেন চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। দুটো সদ্য যুবক যুবতী, তাদের দু চোখ ভরা স্বপ্ন, কখনো কখনো তব করতল মোর করতলে হারা। ওইটুকুতেই কত লজ্জা, কত দ্বিধা, কত সংকোচ। এখনকার ছেলে মেয়েদের দেখলে মনে হয় ওরাই ঠিক, জীবনটাকে নিয়ে উৎসব করতে জানে। আর আমাদের উৎসব ছিল কেবল অনুভব। তোমার বাবার চোখ বাঁচিয়ে দেখা করাও ছিল নিষিদ্ধ আনন্দের মতো। আর সব থেকে বড় প্রাপ্তি ছিল সেদিন, যেদিন অঞ্জলি ভরে তোমার চুম্বন বয়ে নিয়ে ঘরে ফিরেছিলাম। এর বেশি তো আমাদের আর কোনো সঞ্চয় ছিল না। স্বপ্ন ছিল আগামী দিনে আরো সম্পূর্ণ করে পাওয়ার, কিন্তু কিছুই তো আমরা পেলাম না। যে একজনকে ভালোবেসে আরেকজনের সঙ্গে সংসার করে গেলাম নিখুঁত নিপুণতায়। মানুষের কি কোনো বিকল্প হয় রাধা? অথচ স্বপ্নের মানুষকে ছেড়ে বিকল্প সংসারের দায়িত্ব বয়ে নিয়ে গেলাম। সমাজের কাছে সব থেকেছি দুজনে, তাও কি ঠকাইনি? ঠকিয়েছি জি, নিজেদের আদ্যন্ত ঠকিয়েছি। তুমি তোমাকে আর আমি আমাকে ঠকিয়েছি। দুজনে কখনোই একান্ত হতে পারলাম না, শুধু একা অনেকান্ত হয়ে টুকরো টুকরো হয়ে গেলাম। আর আমি মূল্য দিলাম আমার মায়ের চোখের জলে, আর তুমি মূল্য দিলে তোমার বাবার উগ্র শাসনের। সবাইকে সন্তুষ্ট করার মূল্যে নিজেদের স্বপ্ন বলি দিয়ে দুটো কবন্ধ আলাদা আলাদা দুটো সামাজিক জীবন পালন করলাম। এতদিনের বয়ে নিয়ে চলা জীবনটাকে এই মুহূর্তে অসহ্য রকমের অর্থহীন মনে হচ্ছে। কিচ্ছু আর ভালো লাগছে না জি। রাধা, আর তো আমাদের কারোর জন্য কোনো দায়বদ্ধতা নেই। সংসারের সব কর্তব্য সাঙ্গ করেছি পরম যত্নে, ত্রুটিহীন আভিজাত্যে। এখন এই শেষ কটা দিন এসো না, একসঙ্গে বাঁচি। আসবে? কিন্তু সমাজ, আমার মেয়ে, তারা কি বলবে? সমাজ কি দেবে সে তোমাকে? সে তো নিয়েই নিয়েছে সব, শিক্ষা, প্রেম, পেশা, জীবন, যৌবন
সব নিয়ে নিয়েছে। শেষ দিনগুলো শুধু আমরা বাঁচব, সেই আমাদের ফসিল হয়ে যাওয়া স্বপ্নগুলোকে লালন করে আমরা বাঁচব। হ্যাঁ বলো রাধা, একবার হ্যাঁ বলো প্লিজ। আমাকে একটু সময় দাও, অন্তত একটা সপ্তাহ দাও। যে তোমার চা নাও বাবা। হ্যাঁ দাও, বসো মা বসো। হ্যাঁ বসি। বাবা, তোমার সঙ্গে অনেক কথা আছে আজ। হ্যাঁ বলো। খবরের কাগজটা এখন রাখো তো, পরে পড়বে। এখন মন দিয়ে আমার কথা শোনো। আচ্ছা বাবা, আচ্ছা বেশ বেশ, এই রাখলাম কাগজটা। বলো এবার কি বলবে বলো। আমি তোমার ছেলের সঙ্গে কথা বলেছি, ও কিন্তু খুব খুশি। বলল মা চলে যাওয়ার পরে বাবা খুব একলা হয়ে পড়েছিলেন। এই বয়সে এটা খুবই কষ্টে। বাবার একজন সঙ্গী হলে বাকি জীবনের ভারটা আর একাই বইতে হবে না। বাবা, আন্টিকে সব বলো, আর তারপর শুভ দিন দেখে আন্টিকে আমাদের বাড়িতে নিয়ে চলে এসো। সারাটা জীবন সবার জন্য সব কর্তব্যই তো করেছো, এবার একটু আনন্দ নিয়ে বাঁচো তো। তোমরা যথার্থ মানুষ হয়েছো বৌমা। তবে একটা কথা বলি, টালিগঞ্জে আমাদের যে ছোট্ট ফ্ল্যাটটা পড়ে আছে সেখানে আমরা থাকবো, এখানে নয়। কারণ কি জানো, প্রতিবেশীর কৌতূহল থেকে তোমাদেরও রেহাই মিলবে। কি বলো মা? ছাড়ো তো, কে কে ভাবলো, ওসবে আমরা বিন্দু মাত্র বিচলিত নই। আমরা কেমন করে বাঁচবো সেটা একান্তই আমাদের ব্যাপার। তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না তো। রাধা বড় ইন্ট্রোভার্ট বৌমা। ওর সহজ হবার জন্য কিছুদিন অন্তত এই ব্যবস্থাটাই ভালো হবে বলে মনে হয়। বেশ, তাই হবে। তবে উইকেন্ডে চলে আসবে কিন্তু তোমরা দুজন, দুদিন আমাদের সঙ্গে কাটিয়ে যাবে। তাহলে বাবা, রেস্টের জন্য একটা দিন। না মা না, ওসব নথির আর দরকার নেই। কদিনই বা আছি, আর মনের বন্ধনেই আমাদের একত্রবাস চলবে। তোমাদের ভাষায় যাকে বলে লিভ ইন। কি বলো? খুব ভালো। এখন দেখো আন্টি কবে আসতে চান। রাধা মেয়ের সঙ্গে কথা বলে জানাবে বলেছে। বাবা, আমি কিন্তু নিজে তোমার সঙ্গে গিয়ে তাকে নিয়ে আসবো আমাদের সংসারে। আচ্ছা বাবা, আচ্ছা বেশ, তাই হবে। ও, এই তাহলে তোমার গল্প। তুমি এটা ভাবলে কি করে মা? একেবারে ফাইনালি সেটেলড করবে? তোমাদের দুজনের কি একটুকু লজ্জা করছে না? পরিবার, সন্তান, সমাজ সবকিছুকে একেবারে ভুলে দিলে। সবকিছু নিয়েই তো এতকাল কাটালাম। পরিবার, সন্তান, সমাজের কথা ভেবে নিজের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে গলা টিপে মেরেছি। নিজের ইচ্ছে মতো জীবনটা কাটাচ্ছ তোমরা, তাই আমাদের কথা বুঝতেই পারবে না। কোনো স্বাধীন ইচ্ছেকে মূল্য দিতে পারিনি। ইউনিভার্সিটির টপার হওয়া সত্ত্বেও পিএইচডি করতে দেননি বাবা। উল্টে সম্পূর্ণ একজন অচেনা মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। আমারও যে কোনো পছন্দ অপছন্দ থাকতে পারে তা তিনি শুনতেই চাইলেন না। তোমাদের সময় বাবা মায়ের ইচ্ছেতেই বিয়ে করতে হতো, এটা কোনো অভিযোগ করার মতো ব্যাপারই নয়। আসলে তোমার পছন্দকে এক কথায় মেনে নিয়েছিলাম বলে সেই যন্ত্রণা কোনোদিনই বুঝবে না। শুধু কি তাই, এই যৌথ পরিবারে এসে পদে পদে বাধা নিষেধ। কত ভালো ভালো চাকরির সম্ভাবনা চোখের সামনে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। তোমার বাবা অন্য সবার মন রাখতে গিয়ে আমারও যে একটা মন আছে তা বুঝতেই পারেনি। তুমি যখন একটু বড় হয়েছ তখন সব হারিয়ে একটা স্কুলে শিক্ষিকার চাকরি নিলাম। আর তোমার জেদ বায়নায় তাও ছাড়তে হলো 1 মাসের মধ্যে। মা, আজ তো তোমার আর কোনো দায়িত্ব নেই। প্রতিদিন আমি তোমার খবর নিই, আসতে না পারলে ফোন করি। একে একে বাড়ির সব মানুষদের ছুটি হয়ে গেল।
তুমিও তোমার শ্বশুর বাড়িতে চলে গেলে। এত বড় একটা বাড়ি নির্জন হয়ে প্রতিদিন আমাকে কিনতে আসে। কোন সুখ স্মৃতি কি আছে আমার এ বাড়িটাতে? যে এত দূর গড়িয়েছে আমি ভাবতেই পারিনি। ভেবেছিলাম পুরনো বন্ধু, হঠাৎ করে দেখা হয়ে গেছে, কটা দিন পুরনো সব সুন্দর সময় কাটাচ্ছ। কিন্তু কিন্তু অসম্ভব, অসম্ভব, এটা আমি কিছুতেই মানতে পারছি না। না না, নাই হতে পারে না। না, তুমি মানতে না পারলেও আমরা সিদ্ধান্ত বদলাবো না। রাজীবের ছেলে বৌমা খুব খুশি মনে মেনে নিয়েছে। আমরা তো কারো গলগ্রহ হয়ে থাকবো না। নিজেদের মতো করে তোমাদের সমাজের এক প্রান্তে একটা ছোট্ট সংসার সাজিয়ে দিনগুলো কাটিয়ে দেব। শোনো, সামনের রবিবার আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ইচ্ছে হলে তুমিও আমার সঙ্গে কোনো যোগাযোগ না রাখতে পারো। এ বাড়ির সব চাবির গোছা তোমাকে দিয়ে যাব। মা, মা, সবাই যখন সবটা জানবে তখন কি বলবো? বলবে তোমার মা নিরুদ্দেশের পথে চলে গেছে। এটুকু মিথ্যায় কোনো পাপ হবে না। মা, মা গো, আমি যে খুব ছোট হয়ে যাব সবার কাছে। আমার শ্বশুর বাড়িতে সবাই তোমাকে আদর্শ বলে মানে। তোমার নিজের জীবনের স্যাক্রিফাইস, তোমার শিক্ষা, তোমার একলা যাপন, এইসব কথা ওদের মুখে শুনে গর্বে আমার বুক ভরে ওঠে। আর এখন যখন ওরা জানবে যে তুমি এই বয়সে একজন পর পুরুষের জন্য ঘর ছেড়েছ, তখন ও বাড়িতে আমার সাজানো প্রাসাদ ভেঙে পড়বে। মা, তোমার জামাইকে ঘরে বাইরে কত কিছু শুনতে হবে বলো তো। আমি আর কখনো মাথা উঁচু করে বাঁচতে পারবো না। আমার মেয়েও বড় হয়ে জানবে ওর দিদানের বুড়ো বয়সে পদস্খলন হয়েছিল। মা, আর কতটুকুই বা বাকি আছে তোমাদের জীবন? সেই ছোট্ট জীবনের সুখের জন্য তোমার মেয়ের বেঁচে থাকাটা দুর্বিষহ করে দিয়ে যাবে। হ্যাঁ রাধা, বলো। মেয়ে রাজি হয়েছে তো? এবারেও পারলাম। একদিন বাবার রক্ত চক্ষু তোমার আমার স্বপ্নকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। আর আজ নতুন করে যে স্বপ্নকে গড়ে তুলেছিলাম তাও ভেসে গেল আমার মেয়ের চোখের জলে। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো জি। আর শোনো, এরকম ভাঙা জীবনে নয়, অল্প কিছুদিন পরে এটুকু তো ফুরিয়ে যেত বলো। তাই পরের জন্মে গোটা একটা জীবন আমরা একসঙ্গে কাটাবো। কেমন? রাখছি। মা, মা। বেশ বেশ রাধা, বেশ। তাহলে তাহলে তাই তাই হবে, তাই হবে। নমস্কার। নমস্কার। কি বলেছিলাম না, খুব ভালো লাগবে। শ্রুতি নাটক অসম্ভব ভালো। কাজে একটা ভালো অনুষ্ঠান সৃজনী থেকে আপনারা শুনতে পেলেন। হ্যাঁ, কাজেই সৃজনী এনারা খুব ভালো অভিনয় করেছেন বলে সৃজনী থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং ছোট্ট একটা মেমেন্টো। সুতপা সিনহা। আচ্ছা,
এটা তোমাকে সৃজনী থেকে দিল, আর এই ট্রফিটা খুব সুন্দর। হ্যাঁ, এবার হলো সুচেতা দাস, তুমি খুব সুন্দর করেছো, সবাই খুব ভালো লেগেছে, আর সৃজনী তোমাকে এই সার্টিফিকেটটা দিয়েছে। এই নাও মেমেন্টো। রিঙ্কি মণ্ডল, আচ্ছা আচ্ছা, এই নাও এই সার্টিফিকেটটা তোমাকে দিয়েছে, আর এই ট্রফিটা। ডক্টর সুজিত অধিকারী, খুব ভালো হয়েছে, এইটা আপনার। হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার।